শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোট দিয়ে বেরিয়ে মধ্যমা দেখালেন বিজেপি প্রার্থী, কেন? মমতাকে কালিমালিপ্ত করার চেষ্টা, মানহানির মামলা খারিজের দাবি করে ধাক্কা খেলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। ইরানের দিকে হাত বাড়ালে ট্রাম্পকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি পুতিনের। কড়া নিরাপত্তার মধ্যে শুরু উপনির্বাচন, কালীগঞ্জে ত্রিমুখী লড়াইয়ে এগিয়ে কোন পক্ষ? বিদ্যুৎ করিডোর নয় ভারতকে, হাসিনা জমানার সিদ্ধান্ত বাতিল ইউনূস সরকারের। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংকটজনক, এয়ারলিফট করে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি এইমসে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার কালীগঞ্জে হবে উপনির্বাচন। আগামী 23শে জুন এই উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। মোট 309টি বুথে 2.5 লক্ষেরও বেশি ভোটার এবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোটদান করবেন। এই উপনির্বাচনের জন্য ভোটারদের ভোটাধিকার প্রয়োগের অধিকারকে সুরক্ষিত করতে যেমন 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কালীগঞ্জে, তেমনি বুথের ভেতরে ও বাইরে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থাও করা হয়েছে। জানা গিয়েছে এবারই প্রথম ভোটের লাইন কাজে রাজ্য পুলিশের পরিবর্তে কাজে লাগানো হবে এনসিসি ক্যাডেট ও স্কাউটদের। নির্বাচনে কোন রকম অশান্তি যাতে না হয়, সুষ্ঠুভাবে ভোটদানের জন্য এদিন সকাল থেকেই কালীগঞ্জের ভোট কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোটের বুথের ভেতর মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না ভোটাররা। ভোটের অশান্তির প্রকৃত তথ্য পেতে কুইক রেসপন্স টিম ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ির মাথায় বিশেষ ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটের কাজে তদারকি করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। নদিয়ার কালীগঞ্জের এই আসনে ভোটে চলছে ত্রিমুখী লড়াই। 26শে নির্বাচনের আগে নিজেদের জমি কতটা শক্ত তা জানতে যেন এই নির্বাচন অ্যাসিড টেস্ট সমস্ত দলের কাছেই। জানা গিয়েছে নদিয়ার এই আসনে তৃণমূল বিধায়ক মারা যাওয়ায় ফের এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। নদিয়ার কালীগঞ্জের এই ফাঁকা আসনে লড়তে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস সমর্থিত বাম 3 দলই তাদের প্রার্থী দিয়েছেন। জানা গিয়েছে কালীগঞ্জ ব্লকের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 15টি, তবে বিধানসভার নিরিখে 13টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হবে। আর এই 13টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টি শাসক দলের দখলে আছে, 2টি বিরোধীদের, বিজেপির একটি, সিপিএম এর একটি। কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির মোট আসন 45, তার মধ্যে তৃণমূলের দখলে 38, সিপিএম এর 5 ও বিজেপির 2টি। সূত্রের খবর, 2021 সালের বিধানসভা নির্বাচনের তুলনায় 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটের সংখ্যা অনেকটাই কমেছে। সেক্ষেত্রে এবার এই উপনির্বাচন শাসক বিরোধী উভয় পক্ষের কাছেই যুযুধান লড়াই। এখন দেখার কোন দলের শিকে ছেড়ে নির্বাচনের ফল। প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি এইমসে। তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তিনি লো ফ্লো অক্সিজেন সাপোর্টে ছিলেন। 63 বছরের অভিজিৎ বাবু ভুগছেন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেপসিসে। গত শনিবার হঠাৎই বারবার বমি ও তীব্র পেট ব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে তার অবস্থার উন্নতি সেভাবে হয়নি, বিপদ কেটেছে বলা যাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন, তাই দিল্লির এইমস হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চালানোর কথা ভাবা হয়। পরিবারের সম্মতিতে ও দলের তরফে সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ তাকে আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে দিল্লি নিয়ে যাওয়ার বিজেপি সূত্রে খবর, প্রাথমিকভাবে অভিজিৎ বাবুকে কলকাতা থেকে এয়ারলিফট করে রাজধানীতে নিয়ে যাওয়া হবে। সেই ট্রান্সফারে তার সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়েই মঙ্গলবার হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে দেখতে গিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, সাংসদ হাসপাতালে ভর্তি হওয়ার দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সচিবালয় থেকে অভিজিৎ বাবুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। জানানো হয়েছিল প্রয়োজন হলে পিএমও পাশে থাকবে। উল্লেখ্য, বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টে একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়ে পরিচিতি পেয়েছিলেন তিনি। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তিনি বিচারপতির পদ থেকে অবসর নিয়ে বিজেপিতে যোগ দেন এবং তমলুক আসন থেকে জয়ী হয়ে সাংসদ হন। চিকিৎসকদের মতে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে পেটের তীব্র যন্ত্রণা শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় এই ব্যথা পিঠ বা বুক পর্যন্ত পৌঁছয়, সঙ্গে হয় বমি।
অন্যদিকে গ্যাস্ট্রাইন্টেস্টিনাল সংক্রমণ গুরুতর হলে অন্ত্র ও খাদ্যনালীতে জটিলতা তৈরি হয়, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। ইরানের দিকে হাত বাড়াবেন না, পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে। আমেরিকাকে প্রচ্ছন্নভাবে এভাবেই হুঁশিয়ারি দিয়ে রাখলো রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠরা ইরান ইসরায়েল সংঘর্ষে আমেরিকাকে নিরস্ত্র থাকার পরামর্শ দিয়েছেন। বলেছেন, ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের বুকে যেন আঘাত না করে আমেরিকা। এতে পরমাণু যুদ্ধের বিপর্যয় ঘটে যেতে পারে। প্রসঙ্গত, ইরানের অধিকাংশ পরমাণু কেন্দ্রে বিজ্ঞান, প্রযুক্তি ও নির্মাণগত কৌশল সাহায্য করে থাকে রাশিয়া। গত জানুয়ারি মাসেই এই সংক্রান্ত একটি কৌশলগত চুক্তি হয়েছিল দুটি দেশের মধ্যে। সেই দিক থেকে রাশিয়া খুবই ঘনিষ্ঠ বন্ধু দেশ তেহরান সরকারের। ভ্লাদিমির পুতিন অবশ্য দাবি করেছেন, আমেরিকা কথা দিয়েছে তারা রাশিয়ার প্রযুক্তিতে চলা ইরানি পারমাণবিক কেন্দ্রগুলিতে কোনো বোমা বর্ষণ করবে না, কারণ সেই কেন্দ্রগুলিতে অনেক রুশ পরমাণু বিজ্ঞানী ও কারিগরি কৌশলী কাজ করেন। সেই দিক থেকে রাশিয়ার উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। রুশ উপবিদেশমন্ত্রী সের্গেই রিয়াবকোভ বলেছেন, রাশিয়া আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে তারা যেন এই সংঘর্ষের মধ্যে না জড়ায় এবং ইরানে প্রত্যক্ষভাবে হামলা না করে। এতে এই পশ্চিম এশীয় অঞ্চলের গোটা পরিস্থিতি বিগড়ে যেতে পারে। মার্কিন মদতপুষ্ট ইসরায়েলি হানা বিশ্বে পরমাণু বিপর্যয় ডেকে আনতে পারে। রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার বার্তাও দিয়েছেন। তিনি পরামর্শ দিয়ে বলেন, মস্কো দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখার বিষয়ে পদক্ষেপে প্রস্তুত, যাতে ইরানও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালাতে পারে এবং ইসরায়েলেরও নিরাপত্তা বিঘ্নিত না হয়। উল্লেখ্য, ইরানের মতোই ইসরায়েলের সঙ্গেও ক্রেমলিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যদিও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সেই মধুর সম্পর্কে অনেকটাই মরচে পড়েছে। আন্তর্জাতিক সংবাদ প্রতিনিধিদের সামনে পুতিন বলেন, এটা খুবই স্পর্শকাতর বিষয়, যদিও আমার মনে হয় সমাধানের পথ খোলা আছে। তাকে প্রশ্ন করা হয়, ইসরায়েল যদি ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে খুন করে, তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া কি হবে? এর কোনো জবাব না দিয়ে পুতিন জানান, আমি এ ধরনের সম্ভাবনা নিয়ে আলোচনাতেই রাজি নই। তিনি জানান, রাশিয়ার প্রস্তাব ইরান, ইসরায়েল ও আমেরিকার কাছে পাঠানো হয়েছে। আমরা কারো উপর কিছু চাপিয়ে দিতে রাজি নই, তবে সহজে বলতে চাই, আমরা সমাধানের পথ দেখতে পাচ্ছি, যদিও সবকিছু নির্ভর করছে ওই দেশগুলি, বিশেষত ইরান ও ইসরায়েলের ওপর। এদিকে পুতিন ঘনিষ্ঠ উপবিদেশ মন্ত্রী রিয়াবকোভ জানিয়ে দিয়েছেন, যদি ট্রাম্প তেহরানের পরমাণু কেন্দ্রে বোমা বর্ষণ করেন, তাহলে রাশিয়াও চুপ করে হাত গুটিয়ে বসে থাকবে না। ইরান ইসরায়েল যুদ্ধে রাশিয়াও যোগ দেবে। তার কথায় চুপ করে দেখতে থাকবো। ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে কোনো প্রকার সামরিক সাহায্য দেওয়ার চিন্তা ভাবনাও যেন না করে আমেরিকা। তিনি বলেন, আমেরিকার এই ঝামেলা থেকে নিজেকে দূরে রাখাই উচিত। দিল্লিকে যে শত্রু হিসেবেই দেখছে পাকিস্তানি গুপ্তচর সংস্থার পোষ্যভৃত্য মোল্লা মোহাম্মদ ইউনূসের সরকার, ফের তার প্রমাণ মিলল। ব্র্যান্ডউইথ ট্রানজিটের পর এবার ভারতের বিদ্যুৎ করিডোর প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের পার্বতীপুর হয়ে ভারতের মেঘালয় রাজ্যের বোরানগর থেকে বিহারের কাটিহার পর্যন্ত বিদ্যুৎ 765 কেভি সঞ্চালন লাইন পাতার প্রস্তাব দিয়েছিল দিল্লি, কিন্তু নিরাপত্তা ও পরিবেশগত কারণ দেখিয়ে ওই বিদ্যুৎ করিডোর তৈরির প্রস্তাব বাতিল করা হয়েছে। শেখ হাসিনা জমানায় 2023 সালের মে মাসে ঢাকায় অনুষ্ঠিত বিদ্যুৎ সংক্রান্ত যৌথ স্টিয়ারিং কমিটির সভায় বিদ্যুৎ করিডোর গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুটি দেশের মধ্যে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতেও ওই করিডোর গড়ার কথা ছিল। এই বিষয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ সমীক্ষাও চালিয়েছিল। শেষ পর্যন্ত বৌনগর পার্বতীপুর কাটিহার রুটটি চূড়ান্ত হয়। ঠিক হয় বাংলাদেশের পার্বতীপুর হয়ে ভারতের মেঘালয় রাজ্যের বোরানগর থেকে বিহারের কাটিহার পর্যন্ত বিদ্যুৎ 765 কেভি সঞ্চালন লাইনে যাবে। বিনিময়ে ভারত বাংলাদেশকে অতিরিক্ত 1000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। এই প্রকল্পে আর্থিক সাহায্য দিতে সম্মত হয়েছিল বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক। কথা ছিল চলতি বছর প্রকল্পের কাজ শুরু হবে এবং 2028 সালে শেষ হবে। গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতের বিভিন্ন প্রকল্প বাতিল করে দিয়েছে মোল্লা মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার। পরিবর্তে ওই সব প্রকল্প দিল্লির শত্রু চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। বিদ্যুৎ করিডোর বাতিলের বিষয়ে জামায়াত ইসলামী ঘনিষ্ঠ তথা তদারকি সরকারের জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন, দিল্লিকে আর বিশ্বাস করি না আমরা। বিদ্যুৎ করিডোরের নামে নাশকতা চালাতে পারে, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ওই প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, বর্তমানে ভারত থেকে প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। এর মধ্যে 1570 মেগাওয়াট আসছে সরকারি বেসরকারি পর্যায়ে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির মাধ্যমে।
বাকি 1400 মেগাওয়াট সরবরাহ করছে আদানি গোষ্ঠী। এছাড়াও গত 15 জুন নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করেছে। ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে ওই বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। এর জন্য ঢাকা, দিল্লি, কাঠমান্ডু ত্রিপক্ষীয় চুক্তিও স্বাক্ষর করেছে। ভারতের প্রস্তাবিত বিদ্যুৎ করিডোর প্রকল্প বাতিল করলে দিল্লি বেঁকে বসতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তবে ওই বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না তদারকি সরকার। বৃহস্পতিবার সকালে নিজের বুথে ভোট দিতে যান আশিস বাবু। এরপর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের ক্যামেরায় নিজের মধ্যমা দেখান আর সেই ছবি নিয়ে পোস্ট করেন তৃণমূলের দেবাংশু। তার দাবি, এটাই হলো আসল প্রবৃত্তি। বিজেপি বারবারই নির্বাচনের পর মানুষকে এই আঙুলি দেখিয়ে আসছে, আর বিজেপি প্রার্থীও সেই কাজই করলেন। যদিও অভিযোগ উড়িয়ে আশিস বাবু বলেন, এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব। আমি যখন ভোট দিতে গিয়েছিলাম সেই সময় কালি লাগাইনি। তারপর যখন আমি বুঝতে পারি, ওদের বললাম, তারপর আমার হাত ধরে ওইখানে লাগিয়ে দিয়েছে। আমি করব। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যু হয়। তারপর থেকে এই আসন খালি। সেই কারণে আজ এখানে উপনির্বাচন। এই কেন্দ্রে তৃণমূল ভরসা রেখেছে প্রয়াত নাসির উদ্দিনের মেয়ে আলিফা আহমেদের ওপর, আর বিজেপি এখানে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে আশিস ঘোষকে। অপরদিকে কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখকেই